বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এবং আমার ডানে রয়েছেন লেখক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তি ডক্টর জাহিদুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, অনেকেই মনে করছিলেন যে বিপদ তো ধরেন একজনের ঘাড়ে চাপলে তার জন্য অনেকেই সাফার করে, অনেকভাবে করে, সেটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো সরকার বা কোনো গোষ্ঠী যদি বিপদাপন্ন হয় অন্যরাও তার কারণে সাফার করে। সো বাংলাদেশের বিপদ কি কেটে গেছে? অনেকেই মনে করছিলেন যে নির্বাচনের পরে বোধহয় বা নির্বাচনের খানিকটা আগ থেকেই আর কোনো ঝুট ঝামেলা নেই। কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমি প্রায় বছর 2-2.5 ধরেই বলছিলাম যে আমাদের পরাশক্তি এই বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র, তারা একটা পলিসি ডিকটাম নিয়ে যখন কাজ শুরু করে, সে লং রান প্রসেস, এবং হুইমসের বসে কিংবা আপনার কাউকে ছাড় দেওয়ার উদ্দেশ্যে একেবারেই 180 ডিগ্রি সমারসল্টে গিয়ে পলিসি চেঞ্জ করে না, এবং সরকার নির্বিশেষে সেটা তারা ফলো করে অভ্যস্ত। এবং গ্রামাঞ্চলে একটা ওই বেহুলা লক্ষিন্দরের যে উপাখ্যান, তার থেকে একটা ইনফারেন্স লোকজন ড্র করে রেখেছে যে একটা সাপ যদি ব্যথা পায় সে ভোলে না, একেবারে জীবদ্দশার শেষ পর্যায়ে তার লাইফ সাইকেলে সে কিন্তু সেটা শোধ তুলে নেয়। তো পরাশক্তির আপনার রিজলভটা অনেকটা এইরকম। এবং আপনার 7 জানুয়ারির নির্বাচনের পরদিনই, মানে রাতের বেলা, তারা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে ফ্রি ফেয়ারনেস নিয়ে প্রশ্নটা রেখে দিয়েছে। এবং পরবর্তীতে আপনার সাকসেসিভ যে অনভয়রা এসছেন, তাদের দেখে অনেকের একটা ধারণা হয়েছে বোধহয় যে বরফ গলতে শুরু করেছে, এবং আপনার যেটাকে ওই 180 ডিগ্রি সমারসল্ট, সেরকম একটা পজিশনে বোধহয় মার্কেটে চলে গেছে। এবং এই ধারণাটা শেকেন হয়ে গেল আপনার ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের বাড়ি ফিরে যাওয়ার পরে। একেবারে নতুন একটা ক্লজ ধরে, এই যে প্রাইভেসির যে লুকোচুরিটা আছে মার্কিন কালচারে, সেখান থেকে এই ভিসা নীতি, এবং অনেকে ধারণা এরকম করেছেন যে নখ এবং দাঁত বসাতে পারেনি, এটা ফেল করে গেছে মূলত ওই সেন্স অফ প্রাইভেসি ইন আমেরিকান সেন্স অফ প্রাইভেসি ইন বাংলাদেশ, এখানে বিরাট একটা হায়াটাস আছে ওই কারণে। তো এখন ক্লজ চেঞ্জ করে যখন ভিন্নভাবে একেবারে খোলাসা করে বলে দেয়া হলো, শুধুমাত্র ব্যক্তি নয় পরিবার সহ, তখন সবাই কিন্তু রিথিঙ্ক করা শুরু করলেন। এবং আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক মহোদয়, তিনি তো যেভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করেন, মানে সেটা যে ভাবলাম আসলেন নতুন একটা মাত্রা যুক্ত হবে, সেখানে নিশিরাতে এরকম একটা স্যাংশনের ঘটনাটা ঘটে গেল। এটা তো মানে আমাদেরকে অনেকটা ভাবটা এরকম যে স্তম্ভিত করেছে। তারপর আরেকটা পজিশন এরকম যে ওটা ডিসঅ্যাসোসিয়েট করার মতো, যে দায় ব্যক্তির, আমরা নেব কেন? এখন মাননীয় সেনাপ্রধান একজন ব্যক্তি নন, একটা ইনস্টিটিউশন, এবং আপনি চাইলেই কিন্তু ওই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ইঙ্গিত করেছেন যে এটা ব্যক্তির দায়, সেনাবাহিনী দেখবে, মানে অবসরে গেলেও মানে নিস্তার নেই, এরকম একটা ইঙ্গিত করেছেন। তো এই যে ডিসঅ্যাসোসিয়েট করবার যে চেষ্টাটা, আমার ধারণা ইটস রং। আপনার বাংলা একটা প্রবাদ আছে যে হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারে, ওই যে মাইন্ডসেট, ওইটারই এক্সটেনশন বলা যেতে পারে এই ধরনের ডিসঅ্যাসোসিয়েট করবার যে চেষ্টাটা। আসলে আপনার
পিরামিডের সর্বোচ্চ শিখরে যখন আপনি উঠবেন, আপনার মনে হতে পারে যে বেইজে যারা আছেন তাদেরকে ইগনোর করা যায়। ইটস নট পসিবল। পৃথিবীর ইতিহাস তা বলে না, এবং এখানে ক্রমে কিন্তু জালটা ছোট হয়ে আসবে। এবং সেই জন্যে যারা এখন দায়িত্বে নেই, যারা আছেন, তাদের জন্য এটা একটা বার্তা। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার দায় এড়ানোর যে চেষ্টাটা সামষ্টিকভাবে, সেটা কতটা আপনার সফল হবে সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তো আমি আসবো আবার আপনার কাছে, ডক্টর জাহিদুর রহমান। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তলে তলে প্রকাশ্যে কেউ কিছু বলছে না, আমাদের এখন সম্পর্কের একটা সুবাতাস বইতে শুরু করেছে, কিন্তু আবার সময় খানিকটা না পেরোতেই সব আবার উলটপালট হয়ে যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে বিপদ যাহার জন্য প্রযোজ্য কেটে গেল, নাকি আশঙ্কা করবার কিছু আছে এখনো? এবং যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া এটা সম্ভব না, এমনকি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে, যে কথা আমরা গত কয়েক মাস ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র হয়তো অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে আসলে থেমে গেছে বা আর কিছুই করবে না, ধন্যবাদ, দাঁত সব হারিয়ে ফেলেছে। ধন্যবাদ আপনাকে। মানে আমেরিকা নবদাঁত হারিয়ে ফেলার তো কারণ নেই। কথা হচ্ছে আমি এখন কাউকে আঁচড় বা কামড় দেব না, আপাতত কৌশলগতভাবে সে ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমেরিকা কিছু করবে না, কিছু করছে না, বিশেষ করে নির্বাচনের পর থেকে সরকারের দিক থেকে, মানে সরকার এই যে মানে পরিস্থিতি যা তৈরি হলো তার পেছনে সরকার একটা বড় দায় আছে। কেন দায় আছে বলছি, ওটা সরকার কিছু করারও ছিল না। যখন আমাদের মনে আছে ইলেকশনের পর সবচেয়ে জুনিয়র যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যিনি আমাদের এই সাউথ এশিয়ার ইন্ডিয়া ছাড়া অন্য দেশগুলোর ডেস্ক দেখেন, আফরিন আক্তার, তার সাথে জো বাইডেনের একজন অ্যাডভাইজার আইলিন লাউবাকার, ওনারা আসলেন, এসে এনগেজমেন্টের কথা, তাদের স্টেটমেন্টের সব ক্রিটিসিজমের পরও এনগেজমেন্টের কথা আছে। এরপর ডোনাল্ড লু আসলেন, আমি লাস্ট অংশটার কথা যদি বলি, উনি অ্যাপারেন্টলি, মানে ব্যাপারটা হচ্ছে আপনি আসলে, আমাদের তো কনফার্মেশন বায়াস আছে, আপনি কোন অংশটা পড়বেন। ডোনাল্ড লু বলছেন উনি পেছনের দিকে তাকাবেন না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। অনেকে হেডলাইন করলো, ডোনাল্ড লু এর পুরো বক্তব্যটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। উনি বলেছেন হার্ড ইস্যুজ আছে, এগুলো এটার জন্য আমাদের এই করতে হবে, এবং লাস্টে এসে বলছেন আমরা করাপশন নিয়ে একসাথে কাজ করতে চাই। এই কথা কিন্তু উনি ওনার এই সাংবাদিকদের সাথে যে সামান্য কয়েকটা বাক্য বলেছেন তার মধ্যে ছিল। কথার কথা, আমরা তো কেউ চাইলে এটাকে হেডলাইন করতে পারতাম, আমরা অনেকে হেডলাইন করি নাই। সো এত ওয়ার্মথ দেখাচ্ছি, কিন্তু তারপরও কিন্তু এটা ছিল। আর আমরা আসলে যদি চারপাশে একটু চোখ কান খোলা রাখি তাহলে আমরা বুঝবো আমেরিকা, ধরুন একটা নির্বাচন হয়েছে, যেটা এভাবে হোক আমরা ওদের আগের অবস্থা বা যা যা করতে চাইছিল তাতে ধারণা করতে পারি যে এমন একটা নির্বাচন তারা চায়নি, কিন্তু নির্বাচনটা হয়েছে। এবং তারপরে ইভেন যদি আরো, ধরুন আমাদের তো কোনো অ্যাকশন নেয়ই নাই, কম্বোডিয়ার সাথে তো আরো সিরিয়াস অ্যাকশন নিয়েছে। আপনি সার্চ করুন, এখন এই ফেব্রুয়ারিতে ডোনাল্ড লু, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, ওদের আবার সাউথ ইস্ট এবং প্যাসিফিকের আরেকজন আন্ডার, অনেকগুলো তো ওরা যেহেতু দুনিয়ার চালায় সোজা সাপটা এভাবে যদি বলে, অনেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে যাদেরকে ভাগ করে দেওয়া আছে। উনি এই ফেব্রুয়ারিতে কম্বোডিয়াতে গেছেন, তো দেখা করে এসছেন, ওখানে একই রকম পজিটিভ নেগেটিভ চাপও আছে। সো আমেরিকা তার এনগেজমেন্ট চালায়, কিন্তু সরকার করেছে কি, এই আশাটাকে দে আর ইন্টারেস্টেড টু সেল। কারণ এটা সেল করার কারণ ছিল, কারণ হলো আমরা দাওয়াত দিয়ে আনিনি, এবং তারা সেল করতে চেয়েছে একটা কারণে, বিশেষ করে ধরুন যাকে, সরকারকে যারা ক্ষমতায় রাখে, একটা সরকারকে তো জনগণ ক্ষমতায় রাখেনি, তাকে ক্ষমতায় রাখার জন্য দেয়ার আর সাম পাওয়ার্স। দেশের মধ্যের কথা আমরা যদি বলি, এখানে বিউরোক্রেসি আছে, এখানে পুলিশ আছে, এখানে দেয়ার আর সাম বিজনেস এলিটস আছে, তাদেরকে আপনার এক ধরনের সান্ত্বনায় যে দেখো আমাদের কিন্তু সব ঠিক হয়ে গেল, এটা সরকারই এই হাইপটা তৈরি করেছে। সরকার কিন্তু এই জায়গায় খুব বেশি রেস্ট্রিকটিভ ছিল না, অথচ যদি আমরা দেখি এর মধ্যে কিন্তু বার্তা ছিল, এবং প্রধানমন্ত্রী কিন্তু বার্তাটা ধরতে পেরেছেন বলে আমি ধারণা করি। আমেরিকার যে মানবাধিকার রিপোর্ট ছিল, সেই রিপোর্টটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্চা আমাদের মিডিয়াতে হয় না। ইট ওয়াজ আ ভেরি টাফ রিপোর্ট। এত যদি খাতির হয়, ওই রিপোর্টটা এত টাফ হওয়ার কথা ছিল না। এবং মজার ব্যাপার, প্রধানমন্ত্রী কিন্তু ওনার সংবাদ সম্মেলনে এই মানবাধিকার রিপোর্ট নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ এবং উষ্মা জানিয়েছিলেন। উনি কিন্তু ওইটা রাইটলি আইডেন্টিফাই করেছেন এবং পাল্টা কথা বলতে শুরু করেছিলেন।
এখন জেনারেল আজিজের উপরে এসছে, স্যার যেটা বলছিলেন এটাকে ডাউন টোন করার চেষ্টা করা হচ্ছে, যেটা একেবারেই সঠিক না। আমি এই স্যাংশনটা নিয়ে দু একটা কথা একটু বলতে চাই। সামনে কিন্তু আমাদের এটা নিয়ে খুব সিরিয়াস সমস্যা আছে। এটা যে ধারায় দেয়া হয়েছে 7031C, এটা সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস। মানে ক্লিপ্টোক্রাসির বাংলা মানে হচ্ছে চোরদের শাসন, সোজা বাংলা যদি বলি। এখন একজনকে চোর বলছেন তা না, মানে এটার মাধ্যমে আমরা ক্লিপ্টোক্র্যাটিক স্টেট ও রেজিমগুলোকে শায়েস্তা করতে চাই, কথাটা এইরকম। এবং জনাব মানে আজিজকে যখন শাস্তি দেওয়া হচ্ছে, যখন এটাকে ইগনোর করার চেষ্টা করা হচ্ছে, মানে জাস্ট আপনি যদি স্টেট ডিপার্টমেন্টের স্টেটমেন্টটা পড়েন, তার মধ্যে বাংলায় করলে ক্লিয়ারলি লেখা আছে যে তার সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করা হয়েছে, মানুষের এবং জনগণের আস্থা কমিয়ে ফেলা হয়েছে। তো আপনি যদি স্টেটমেন্টটুকুও পড়েন, তাতে ইটস ভেরি ক্লিয়ার যে ওনাকে শাস্তি কেন দেওয়া হয়েছে। আর রিডিং বিটুইন লাইন্স হচ্ছে উনি এই জায়গায় এগুলো করতে পেরেছেন, কাজ করতে পেরেছেন কারণ তাকে করতে দেয়া হয়েছে। এই জায়গা থেকে উনি তো যে এমনি এমনি করে ফেলেছেন তা না, তার অপোজিশনগুলো ব্যবহার করেই করেছেন। সুতরাং আমি এই জায়গাটাকে খুব ইম্পর্টেন্স দিতে চাই। এবং আমি আরেকটা জিনিসও যোগ করব, এর আগে আমাদের যে স্যাংশনগুলো এসেছিল র্যাবের যারা ছিলেন, এই যে এক্স আইজিপি যারা বেনজিরও ছিলেন, তার মধ্যে আমাদের প্রেজেন্ট আইজিপিও আছেন, সেখানে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য ম্যাগনিটস্কি অ্যাক্টে দেওয়া হয়েছিল। ম্যাগনিটস্কি অ্যাক্টে কিন্তু করাপশন নিয়েও দেওয়া যায়, কিন্তু এবার বাংলাদেশে প্রথম একজন স্যাংশন পেলেন যিনি করাপশনের জন্য পেয়েছেন। এটা কেন খুব সিগনিফিকেন্ট, আমি একটা উদাহরণ দিই। ধরুন একজন সচিব আছেন, উনি কিন্তু মোটা দাগে হিউম্যান রাইটস খুব বেশি ভায়োলেট করেন না। হিউম্যান রাইটস ভায়োলেশন সাধারণত আপনি ল এনফোর্সিং এজেন্সিদের সাথে জড়িত থাকে। উনি তো মনে করেন যে না, আমি তো এটা করি না, আমি তো হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য পেয়েছে। একজন সরকারের অলিগার্ক, যিনি সরকারের পার্ট হয়ে সরকারকে ক্ষমতায় অন্যায়ভাবে থাকা বা প্র্যাকটিস করার জন্য সে উপর, উনিও বলেন না, আমাকে তো সরাসরি দেখা যাচ্ছে না টু ভায়োলেট, যে আমি হিউম্যান রাইটস ভায়োলেট করছি। কিন্তু যখন করাপশন নিয়ে আপনি ব্যবস্থা নেওয়া শুরু করছেন, দ্যাট মিনস যে কেউ এর মধ্যে পড়তে পারেন, এভরিবডি, যে কেউ করতে পারেন। তো এটা একটা নতুন ডাইমেনশন, এটা ক্লিয়ারলি বলা হলো। এবং আপনাদের দুজনের নিশ্চয়ই স্মরণ থাকবার কথা, মিস্টার নেফিউ ছিলেন, যাকে স্যাংশন এক্সপার্ট হিসেবে বলা হয়, এবং তার একটা বইও আছে। এবং নেফিউ যখন বাংলাদেশের ফরেন সেক্রেটারির সঙ্গে অফিসিয়াল মিটিং করলেন, তারপরে কিন্তু ফরেন সেক্রেটারি বলেছিলেন যে তারা দুর্নীতি নিয়ে কথা বলছে এবং তারা এই বিষয়ে কিছু কাজ করছে। এবং তখন সাংবাদিকরা, আমার যদ্দূর মনে পড়ে, স্যাংশনের ইস্যু নিয়ে প্রশ্ন রেখেছিলেন। তখন তার কথা একটু মৃদু ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে সেই আলোচনাটা তারা তখন করেছে। একদম, আমি মনে করি দুর্নীতির ব্যাপারটা হচ্ছে মানবাধিকারের ইস্যুর চাইতে দুর্নীতির আমব্রেলাটা অনেক বেশি বড়, অনেক বেশি বড়। এবং একটা কথা মনে রাখতে হবে, একটু সরাসরি কয়েকটা কথা বলি। যেমন ধরুন, আপনি এই সরকার যেভাবে ক্ষমতায় আছে, তা সে কি করছে? ক্ষমতায় আপনি যদি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন, আপনাকে অবশ্যই হিউম্যান রাইট ভায়োলেট করতে হবে, উপায় নেই। আপনি বিরোধী দল মত যে কাউকে আপনি স্টেটের যে অ্যাপারেটাস আছে সেগুলো ইউজ করে আপনি তাকে দমন করবেন। আপনাকে মানবাধিকার লঙ্ঘন করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করতে হবে। এখন আপনি যারা এই কাজটা আপনার হয়ে করবে, তাকে আপনি কিভাবে রিওয়ার্ড দেবেন? তাকে আপনি রিওয়ার্ড দেবেন, তুমি তোমার মতো করে করাপশন করতে থাকো। আমি একটু অপ্রাসঙ্গিক, তারপর আমি যারা বেনজিরের কথা, মানে আমি না সংখ্যাগুলো শুনে অবাক হই। মানে দুদক বলছে, এগুলো এখন আর বাইরের কোনো পত্রিকা বলছে না, দুদক বলছে প্রথম 83 দলিলে 115 একর 345 বিঘা জমি ছিল। পরে আবার আরো 100 কতটা দলিলের সম্পদ ক্রোক করতে বলেছে। গুলশানে একদিনে 4টা ফ্ল্যাট কিনেছেন ওই ভদ্র একদিনে। এই যে এত কিছু যার সোফার আমাদের সামনে আছে, এগুলো কি আসলে হঠাৎ করে হয়ে গেছে? আমাদের এত গোয়েন্দা সংস্থা, সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থা, কেউ কি এগুলো জানতো না? আসলে জানতো। সো আপনি আসলে ট্রেড অফ করছেন যে তুমি আমাকে ক্ষমতায় রাখার জন্য তুমি তোমার অবৈধ বল প্রয়োগ করো, মানবাধিকার লঙ্ঘন করো, তোমাকে আমি রিওয়ার্ড কিভাবে দিচ্ছি? রিওয়ার্ড হচ্ছে তুমি তোমার মতো করে করাপশন করতে পারো। আমেরিকা যখন করাপশনকে ধরতে শুরু করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা মেজর সংকট তৈরি করবে। কারণ এই করাপশনটা করতে যদি কারোর মধ্যে দ্বিধা শুরু হয়, তখন দেখা যাবে সেটা আলটিমেটলি তার যেন তেন করে তার ক্যাপাবিলিটি বা তার পাওয়ার যেটা আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এই বিবেচনায় আমি এটাকে একটা জিনিসকে আপনাদের দুজনের কারো মনে হয় যে তারা যেহেতু মনে হচ্ছিল যে নভেম্বরের 2+2 ডায়ালগের পর থেকে আর কোনো অ্যাকশন দেখা যাচ্ছিল না, কোনো কথাবার্তা শোনা যাচ্ছিল না, জাস্ট আফটার ইলেকশন একটা স্টেটমেন্ট দেয়া, এবং আফরিন আক্তার যখন আসলেন তখন বিরোধী দল সিভিল সোসাইটির সঙ্গে সাক্ষাৎ করলেন। এর বাইরে তেমন কোনো কথা শোনা যাচ্ছিল না, যদিও স্টেট ডিপার্টমেন্টের থেকে ম্যাথিউ মিলার বারবার বলছিলেন যে তারা আগের জায়গায় আছে এবং তাদের কোনো যখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে।
কিন্তু আপনাদেরকে মনে হয় যে এই যে জেনারেল আজিজের উপরে যে স্যাংশন, এর পরেও এই ধারাটা অব্যাহত থাকবে না? এখানে আবার মানে অনেক জায়গায় যেখানে মনে হচ্ছিল যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, হঠাৎ করে এটার আশার গুরুত্বটাকে, এবং কেউ কেউ বলছেন যে তিনি তো রিটায়ার্ড করে গেছেন 3 বছর আগে, তাকে দিয়ে লাভ কি? যারা আছে দায়িত্বে তাদের উপরে না দিলে কি লাভ হবে? কিসের ডেমোক্রেসি, কিসের নির্বাচনের কথা যুক্তরাষ্ট্র বলল কি আর করলো কি? আমি এখানে একটা জিনিস মনে করি, যেমন আপনার কাছ থেকে শুনবো আমি এটা। বেনজির সাহেবের উপরে যেটা হলো, সরি আজিজ সাহেবের উপরে যেটা হলো, মানে এটা নির্বাচনের আগে যে ভিসা পলিসি ঘোষণা করা হয়েছিল এটা সেটার পার্ট না ফর শিওর। কারণ ওখানে বলা হয়েছে যে আপকামিং নির্বাচনে যারা ইলেকশনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, এটা আরও আগের। কিন্তু উনিও একটা নির্বাচনের সময় ছিলেন 18 সালে, যেটাতে প্রচুর ইলেকশন নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে, রাতে ব্যালট বাক্স ভরার অভিযোগ, খুব ক্রেডিবল অভিযোগ আছে, সেরকম একটা নির্বাচনের সময় ছিলেন। আর অ্যাকশনটা নেয় আসলে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এটা এক ধরনের, আমরা করতে পারছি না আই ওয়াশ। আমি আবার এটাকে ঠিক এভাবে দেখতে প্রস্তুত না। মানে প্রথম কথাটা হচ্ছে এই আই ওয়াশ করে আমেরিকা কি অর্জন করলো, কি প্রয়োজন আছে? যে আই ওয়াশ কার উদ্দেশ্যে? ধরলাম জনগণ এক্সপেক্ট করেছে, জনগণ যদি গ্রহণ না করে এই আই ওয়াশের তার কোনো প্রয়োজন নেই। রেদার আমি মনে করি এই ব্যবস্থাটা নিয়ে যে আপনি কখনো না কোনোভাবে এই রেজিমকে অন্যায়ভাবে যদি সার্ভ করে থাকেন এবং তার করতে গিয়ে আপনি যদি অন্যায় করে থাকেন, সেটার জন্য আপনাকে আসলে মাসুল দিতে হবে, এই মেসেজটা দিয়ে রাখা। আরেকটা কথা একটা খুবই জরুরি, সেটা হচ্ছে একটা নির্বাচন হয়ে গেছে কিন্তু আমেরিকার তো কতগুলো এক্সপেকটেশন আছে। আমেরিকা মূল কৌশল কি এই জোনে? মূল কৌশল হচ্ছে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যখন করেছে, উপরে অনেক কথা বলা আছে, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক করেছে, ওর আসলে উদ্দেশ্য হচ্ছে চায়না কন্টেইনমেন্ট, প্লেন অ্যান্ড সিম্পল। সুতরাং সরকার চায়নার দিকে অনেক বেশি ঝুঁকে যাবে, সেই জিনিস আসলে কোনোভাবেই আমেরিকার দিক থেকে নেওয়া হবে না। ফলে আমি মনে করি এই পদক্ষেপগুলো তার উপরে ক্রমাগত আসতে থাকবে যদি সে এই ক্ষেত্রে অনেক বেশি সেই দিকে চায়নার ফুটপ্রিন্ট বাড়ার মতো পরিস্থিতি হয়। যেমন ইন্টারেস্টিংলি ভারতে নির্বাচন হচ্ছে, প্রধানমন্ত্রী হয়তো প্রথম চায়নাতেই যেতেন, কিন্তু ভারত কি মনে করতে পারে, যেহেতু ভারতের সাথে যে ধরনের সম্পর্কের কথা বলা হয়, সেই নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে সরকার গঠন হলে ভারতে গিয়ে চায়না যাবেন। এবং বাংলাদেশে এই মুহূর্তে চাইনিজ ফুটপ্রিন্ট আরও বাড়ার প্রবাবিলিটি আছে, কারণ সরকার ইজ ইন সিভিয়ার ইকোনমিক ক্রাইসিস অলরেডি। চায়না এবং আওয়ামী লীগের একটা বড় প্রতিনিধি দল এই মুহূর্তে চায়না, একটা 14 দলের অংশ হিসেবে গেছে, আর একটা পুরো আওয়ামী লীগেরই গেছে, প্রায় 45 জনের সম্ভবত। আর একই সাথে যেটা জরুরি, চায়না সরকারকে খুবই আগ্রহী $5 বিলিয়ন সমপরিমাণ E1, আই রিপিট E1 এর ঋণ দেয়া। E1 এর ঋণ যদি আপনি নন স্ট্র্যাটেজিক কিছুতেও দিয়ে থাকেন, এটা আসলে আমেরিকা খুব সহজে নেবে না। একই সাথে তিস্তা প্রজেক্ট নিয়ে চায়নার খুব বড়, আমরা অনেকে খেয়াল করিনি, নির্বাচনের আগে এমনকি নির্বাচনের পরেও চাইনিজ অ্যাম্বাসেডর যতজন মন্ত্রীর সাথে দেখা করেছেন ডেলিবারেটলি তারা তিস্তা প্রজেক্টের কথা বলেছেন। এদিকে পাল্টা ভারতের পররাষ্ট্র সচিব রীতিমতো এসছেন আসলে এই একটা জায়গায়, কারণ প্রধানমন্ত্রীকে এই ব্রিফ দেয়া যে আমরা চাই, এটা ঝুলিয়ে দেয়া, কিন্তু চায়নার এই স্ট্র্যাটেজিক ইন্টারেস্টগুলোও আছে। সুতরাং এই ব্যাপারগুলো আমেরিকা সিরিয়াসলি লক্ষ্য রাখবে এবং আমি বিশ্বাস করি এই ধরনের পদক্ষেপ একজন বা আরেকজন এভাবে করে, এবং বিভিন্ন রকম আমরা হয়তো দেখবো কোনো একজন ব্যবসায়ীর বিরুদ্ধে নেওয়া হবে, আমরা হয়তো দেখবো কোনো একজন আমলা যাকে আমরা অ্যাপারেন্টলি দেখি নাই যে উনি লাঠি নিয়ে বিরোধী দল পেটাচ্ছেন, তেমন কারো বিরুদ্ধে, এইরকম নানান ডাইমেনশন ওরা খুলবে বলে আমি মনে করি। সো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি মনে করেন যে এখানেই শেষ না, আরও কিছু দেখতে হবে? এবং যেটা বাংলাদেশের মানুষের একটা বড় কনসার্ন, যে বা যেই ন্যারেটিভটা এখন বহুলভাবে আলোচিত, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে ভারতের কথা ছাড়া কিছু করবার সামর্থ্যও নেই, সক্ষমতাও নেই, বা করতেও চায় না। এটা আগে একটা ধারণা ছিল, সেটা থেকে কিছুটা মানুষ অন্যরকম ভাবতে শুরু করেছিল গত 2 বছর। এখন আপনার কাছে কি মনে হয়? দেখুন, অনেকগুলো ইস্যুস একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, এবং আরেকটা ইস্যু যেটা ওই যে চাইনিজ ফুটপ্রিন্টসের কথা বলা হয়, একই সময় বিশেষ করে বাংলাদেশে ভারতের সবচাইতে দাপট যখন, ভালো প্রভাব যখন, সেই সময়টা কিন্তু চাইনিজ ফুটপ্রিন্টসটা এখানে ইনক্রিজ করছে এবং এখনও সেটা অব্যাহত আছে। কেউ তো বলেন যে 2024-এ 7ই জানুয়ারি আসলে বহিঃশক্তির মধ্যে কেউ জিতে থাকলে সেটা চীনই জিতেছে। দেখুন, আপনার সর্বশেষ যে মন্তব্যটি আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মুখনিসৃত, সেটি হচ্ছে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর
পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পরাশক্তি, এবং বাংলাদেশের এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের ভূখণ্ড জুড়ে এটা একটা অভিযোগ। না, আরেকটা হচ্ছে যে এখানে একটা এয়ার বেস করতে চেয়েছে কেউ, এখানে ঘাঁটি করে অন্য জায়গায় আঘাত করবে, কিন্তু উনি মনে করেন যে এটা আরো অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এখন এই যে উনি বক্স অফ প্যান্ডোরা খুলে দিলেন, অনেক কথা কিন্তু চলে আসবে এখন এটা সূত্র ধরে। আমাদের দুটি প্রিন্সলি স্টেট আমাদের সীমান্ত সংলগ্ন ছিল আন্ডার ব্রিটিশ প্যারামাউন্টসি। একটি হচ্ছে হিলটিপারা স্টেট, প্রিন্সলি স্টেট, আর একটি হচ্ছে কোচবিহার স্টেট। কোচবিহার 1953 পর্যন্ত স্বাধীন ছিল, ভারতেও যোগ দেয়নি, পাকিস্তানেও যোগ দেয়নি। খেয়াল করেন, মহারাজা লন্ডনে ছিলেন, তাকে রীতিমতো পারসুয়েট করে দিল্লিতে নামানো হয়েছে এবং অ্যাকসেশন ট্রিটিতে স্বাক্ষর করানো হয়েছে। এবং এই যুক্তিতে যে মাদারে মিল্লাত লিয়াকত আলী খান উত্তরবঙ্গে গিয়ে তার রাজকর্মচারী যারা মুসলমান তাদের সঙ্গে বৈঠক করেছেন ইত্যাদি ইত্যাদি, খুব একটা হারিড অবস্থা। এবং তার ফলে আপনার এই যে 111 বনাম আপনার 53 বা ততোধিক আপনার ছিটমহল যে সমস্যা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মধ্যে রিজলভ হলো। হিলটিপাড়ার মহারানী ঢাকায় এসে 3 দিন বসেছিলেন, নেগোসিয়েশনটা কীভাবে হবে, কীভাবে দিদেন ইস্ট পাকিস্তানে তারা জয়েন করবেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত ফলবতী। এবং ওই মামলা 60 দশক পর্যন্ত, মানে 60 সাল পর্যন্ত চলেছে। এই যে দুটি, এই হিলটিপাড়া এবং আপনার কোচবিহারের ভারতভুক্তি, সেটা কিন্তু ভারতের স্ট্র্যাটেজিক যে নিরাপত্তাটা সেটা নিশ্চিত করবার প্রয়োজন, এবং দিদেন ইস্ট পাকিস্তানকে ভালনারেবল করার তাগিদে ভারতের যত মাথা ব্যথা সেটা কিন্তু ওই শিলগুড়ির নেককে নিয়ে এক। আরেকটা মাথা ব্যথার কথা সম্প্রতি জয়শঙ্কর মহোদয় জানান দিয়েছেন যে আমাদের পার্বত্য এলাকা লজিক্যালি ভারতভুক্ত হওয়ার কথা ছিল। 15ই আগস্ট পর্যন্ত ভারতের পতাকা রাঙ্গামাটি, যেটা তখন পার্বত্য চট্টগ্রামের হেডকোয়ার্টার, এরকম আরো অনেক কথাই ছিল যেগুলো সেখানে উড্ডিন ছিল। এখন তিনি একটা অল্টারনেটিভ রুট বের করার ইঙ্গিত দিয়েছেন, যেটা নিয়ে কালাডান এই যে প্রজেক্টটা হয়েছিল সেটাও কিন্তু এখন মানে বিপাকে আছে। তো ফলে তাদের একটা রুট কিন্তু এখান থেকে লাগবে। আর একটা চিন্তা ভাবনা চলছে এরকম যে ভারত জয় করেছে ভূখণ্ড 71-এ, দ্য কনকোয়ার্ড দিস টেরিটরি, সেটা তাদের অ্যাসারশন, এবং তারা এই জায়গায় স্ট্র্যাটেজিক ডেপথটা বাড়ানো যায় কিনা, প্রয়োজনে ডিমিলিটারাইজ করে ফেলা নর্দার্ন বাংলাদেশকে, সাইনাই মডেলে ইজিপ্টের কাছ থেকে যে কাণ্ডটা করেছে ইসরায়েল, বা আপনার এখানে ল্যান্ড সোয়াপ করা যায় কিনা, এই 20-22 কিলোমিটারের যে আপনার করিডোরটা সেটাকে আরও বড় করা যায় কিনা, বা বিকল্প আপনার যে তেঁতুলিয়া করিডোর বের করা যায় কিনা, এইসব স্পেকুলেশন কিন্তু আছে, চলছে অ্যাক্টিভলি। সবই কিন্তু এই তিস্তাকে ঘিরে। চীন এখানে এসে থিতু হোক, এটা কোনো অবস্থায় ভারত অ্যালাউ করবে না। সিম্পলি দে ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট। এবং সে বিষয়টা আমাদের জাতির পিতা সুকন্যা কিন্তু জানেন খুব ভালো করে, এবং সেই কারণেই তিনি প্রথমে কিন্তু তাকে ভারতে যেতে হবে চীন যাওয়ার আগে। রং একটা ইমপ্রেশন যদি প্রথম থেকেই থাকে তাহলে লেগ টুইস্ট করার একটা স্পেস তৈরি হয়ে যাবে। এবং একটা আপনার নানান রকমের গুজব বাতাসে ভাসছে। তো একটা গুজব এরকম যে 3রা নভেম্বর হচ্ছে ডেডলাইন, এর মধ্যে বাংলাদেশে একটা ব্যর্থ ইসলামী অভ্যুত্থান প্রচেষ্টা হবে, এবং সেইটাকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করে আমাদের প্রতিবেশীরা ঢুকবেন, এবং এবার ঢুকলে 71-এর মতো হাসি মুখে চলে যাবেন না, এরকমের একটা পারসেপশন তৈরির চেষ্টা কিন্তু চলছে। অনেকে বলবেন যে ডক্টর কলিমুল্লাহ হঠাৎ করে এইসব সিডিএস ইস্যুগুলো কেন নিয়ে আসলো, কিন্তু আমার মনে ফুড ফর থট, জনগণের সামনে সবগুলো স্পেকুলেশন থাকা ভালো,
তাহলে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন কিভাবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য তারা সচেষ্ট হবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের কিন্তু দায় আছে, এবং ফেলিওর যদি হয় সেটাও কালেকটিভ ফেলিওর হবে। এখন আপনার খেয়াল করে দেখেন, আমাদের যিনি সম্মানীয় পররাষ্ট্র সচিব তিনি কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন ওই অর্থে, জনকৃত্য। রিচার্ড নেফিউর সঙ্গে মানে যখন তিনি প্রেসকে মিট করলেন, তার মুখ দিয়ে রিচার্ড নেফিউ বলিয়ে নিলেন যে আপনার স্যাংশন হতে পারে দুর্নীতি দমনের একটা কার্যকর হাতিয়ার। খেয়াল করেন, আমি ওই আলোচনার নিরিখে বলছি, এটা নিয়ে তারা কাজ করছে, কাজ করছেন। রিচার্ড নেফিউ যে আসলেন দুদকে গেলেন, আমাদের সম্মানীয় চেয়ারম্যান মহোদয়ের বদলে কিন্তু সচিব মহোদয় সেখানে উপস্থিত ছিলেন টু রিপ্রেজেন্ট দিস ইনস্টিটিউশন। এবং খেয়াল রাখতে হবে, এই দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশনের যে রূপান্তর, সেটা 111-এর সময় আমরা প্রত্যক্ষ করি যে সাবেক সেনাপ্রধান ঘোষণা দিলেন এবার লড়াই হবে বলে তিনি দায়িত্ব নিলেন দুদকের চেয়ারম্যান হিসেবে। পরবর্তীতে রীতিমতো খুব আনসিরিয়াসলি কিন্তু কোয়াইটলি তাকে চলে যেতে হয়েছে, লড়াইটা আর শেষ পর্যন্ত করা হয়নি। সেই লড়াই কিন্তু এখন করবার একটা প্রয়াস, পরাশক্তি সেই বীজগুলো বপন করছে। কিন্তু একটা পার্সপেক্টিভে ফেলে দেখতে হবে, খালি আপনি বিচ্ছিন্নভাবে সবই অ্যাডহক স্টাইলে আপনার একটা সলিউশনে যাওয়ার চেষ্টা করুন, এবার বোধহয় সেই পার্টটা পাওয়া যাবে না। সো আমি জাস্ট এক লাইনে যদি বা দুই লাইনে যদি আপনি বলেন, ওই প্রশ্নের উত্তরটা কিন্তু পাওয়া গেল না, যে যদিও শুরুতে আপনি খানিকটা বলেছিলেন যে ভারতের কথায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ নীতি তার বা কৌশল পরিবর্তন করবে না, অব্যাহত রাখবে, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা লক্ষণীয়, ভারতের প্রভাব থাকাকালীন সময়ই কিন্তু চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এবং অনেকের ধারণা যে যুক্তরাষ্ট্রকে যেভাবে তারা ম্যানেজ করেছে নির্বাচনের আগে, তখন তারা বুঝিয়েছে যে নির্বাচনটা অন্যরকম ফলাফল হয়ে গেলে বা অন্যরকম না হলে এখানে চাইনিজদের একটা ইনফ্লুয়েন্স বাড়বে, কিন্তু কার্যত দেখা গেছে আসলে নির্বাচনের মধ্য দিয়ে সেটা বেড়েছে। এখন ধরুন এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার মানে আমি যদি আমেরিকান পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে তাদের আসলে চায়নাকে কন্টেন করবার ক্ষেত্রে কি পেল তারা বা কি হচ্ছে। দিল্লি, বৃহত্তর দিল্লি এলাকায় একটা এনজিও অপারেট করা শুরু করেছে ঘোষণা দিয়ে। এটার শিরোনাম বা নাম হচ্ছে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন। প্রিয়েম্বলে বলা আছে যে তারা কাজ করছেন এই লক্ষ্যে যে বাংলাদেশ এবং পাকিস্তান যাতে ভারতের অন্তর্ভুক্ত হয়, সেই প্রি-47। এবং সেটা নিয়ে সিরিয়াসলি কিন্তু কাজ চলছে। এটা নিয়ে বাংলাদেশে কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। মানে এইটা আপনার একটা বড় ক্যানভাসের খেলা। কিন্তু এখন শকুনির দেশ আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে যদি বৃহত্তর ভারত তৈরি হয় অ্যাজ এ ব্যাস্টিয়ন এগেনস্ট চায়না, সেটা মার্কিন স্বার্থ বিরোধী হবে না, এরকম একটা সরলঙ্ক তৈরির চেষ্টা কিন্তু আছে একটা পক্ষের। এবং রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ, সেটা অংশ হিসেবেই হয়তো কোট আনকোটে জুডায়ো খ্রিস্টান, আমি খ্রিস্টান বলবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েনেজ তার বলবো আমি জুডায়ো খ্রিস্টান স্টেট। কারণ বনি মানাসা যে ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস, তারা কিন্তু এই রিজিয়নে 2700 বছর আগে এসে স্থিত হয়েছে এবং এটা রিকগনাইজড। প্রায় 12,000 মিজো গিয়ে ইসরায়েলের সিটিজেনশিপ পেয়েছে। এল তাদের যে জাতীয় ক্যারিয়ার, তাদেরকে কাঠমান্ডু থেকে আপনার তেল আভিভে নিয়ে গেছে। এবং এই যে আলিয়া বলে তাকে, তারা এটাকে মানে রাইট টু রিটার্ন টু দ্য হোমল্যান্ড, এই বিষয়গুলো বিচ্ছিন্ন নয় এবং একই সূত্রে গাথা। আপনার মেইতিদের সঙ্গে কুকিদের যে ঝামেলাটা মণিপুর জুড়ে, মণিপুর এবং মিজোরামেই থিতু হয়েছিল 2700 বছর আগে থেকে আপনার এই বনি মানাসা। এবং মানসার যোদ্ধারা এই সর্বশেষ যে ক্রাইসিসটা গাজা এবং আপনার হেজবুল্লার সঙ্গে যে পাঙ্গাটা লড়ল ইসরায়েল, সেখানে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে, বেশি দিন আগের কথা নয়। এবং এটা চলমান, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রফাটা হয়নি। তো সব মিলিয়ে এরকম একটা ফ্লুইড সিচুয়েশনে আপনার কোনো কনক্লুসিভ
বক্তব্য হাজির করাটা কিন্তু ডিফিকাল্ট। সো ডক্টর জাহিদুর রহমান, আপনি শুনছিলেন এবং অনেক ফুড ফর থট আছে। আপনি কি মনে করেন, এবং একই সঙ্গে আমার ওই যে প্রশ্নটা, যে ওই যে ভারতের ইনফ্লুয়েন্স কতটা কাজ করছে, কারণ বাংলাদেশের জনগণ খানিকটা, সেটা ভারতের উপরে বিরক্তি থেকে হোক কিংবা কারেন্ট রিজিমের উপরে বিরক্তি থেকে হোক, যেটা ভারতের উপর গিয়ে পড়ছে, ডক্টর শ্রীরাধা দত্তের ভাষায়, আমার ভাষা না, সেটা কিভাবে দেখেন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকের সময়, আজকের বাস্তবতা কি আপনি মনে করেন কিনা যে পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ানরা ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে, বা এরকম কোনো প্ল্যান? 70 বছর আগে তো অন্য কথা, কিন্তু আজকের বাস্তবতায় সেটা হয় কিনা? ধন্যবাদ। প্রথম ভারত নিয়ে আমি এখনো ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা মনে করি যে ওই সময় 2+2 মিটিংয়ের সময় ভারতের কিছুটা রোল প্লে করা, এবং সেটা আলটিমেটলি কাজ করেছে। আমি ডোনাল্ড লু এর কথা যদি বলি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, উনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি একটা টিভির সাথে একটা পত্রিকাতেও এসছে, ভারত প্রসঙ্গ এসেছিল, এবং উনি যদিও বলেছেন যে আমরা ভারতের চোখ দিয়ে দেখিনি, কিন্তু একটা জায়গায় খুব সুস্পষ্টভাবে একটা কথা বলেছেন, আমরা ভারতের ফরেন পলিসি কখনো কখনো প্রভাবিত করি, ভারতও কখনো আমাদের ফরেন পলিসিকে প্রভাবিত করে। ভারতের আসলে ওই জায়গাটা তৈরি হয়েছে, ভারতের অর্থনৈতিকভাবে তার মিলিটারি পাওয়ার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার জন্য তার বাজারটা বিরাট বিরাট বাজার, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, বাজার আছে, বাজার তার নন মিলিটারি সব ঘুরছে। ভারতের একটা গ্রোয়িং মিডল ক্লাস, একই সাথে তার মিলিটারি হার্ডওয়্যার সে এখন ওয়েস্টার্ন ওয়েপন দিয়ে সে সাজাতে চাইছে, তার ট্রানজিশন চলছে, বিরাট ব্যবসার সুযোগ আছে এখন এই জায়গায়। এখন এইটা একটা, আবার চায়নার একটা কাউন্টার ব্যালেন্স যদি এশিয়াতে, মানে স্ট্র্যাটেজিটা খুব সিম্পল, সেটা হচ্ছে চায়নাকে যদি তার দোরগোড়াতেই আপনি ঝামেলায় ফেলতে পারেন, আটকে রাখতে পারেন, তাহলে চায়না তার গ্লোবাল পাওয়ার প্রজেকশনটা টাফ হবে। অঙ্কই পিভট টু এশিয়া বা যাবতীয় যা যা হয়েছে, উদ্দেশ্য এটা, চায়নাকে তার রিজিয়নে আটকে ফেলো যতটা সম্ভব। সো ভারতকে লাগবে। সো আমি মনে করি এটা কাজ করেছে, কিন্তু ওই যে বললাম, এটা ফর দ্য টাইম বিং হয়তো তারা ওই সময় ভারত যেভাবে অবস্থান নিয়েছে, কিন্তু এখানে তো আসলে আমেরিকার পলিসি আছে, এবং দিনের শেষে ডোনাল্ড লু যেটা বলছেন, আই রিপিট, আমেরিকার স্বার্থ ছাড়া কিছু করেনি। সো ভারতের কথায়ও যদি কিছু সরে থাকে, সে তার লঙ্গার টার্মে নিজের স্বার্থটাই দেখেছে, এবং তার নিজের স্বার্থ চলে যায় না। যেমন ভারতকে পছন্দ করে যে আমেরিকা তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করেছে, না করে না। ভারত কোনোদিন চায় নাই আমেরিকা তার এশিয়া প্যাসিফিক নিয়ে তার আপত্তি নাই, তুমি ওই প্যাসিফিক নিয়ে থাকো, চায়নাকে তুমি সাউথ চায়না সিটিতে ধরো। কিন্তু যখন শিমিজো আবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বললো যে আমি ওইদিকে যখন আটকাতে যাচ্ছি, ওইদিকে অল্টারনেটিভ বের করছে, ও পাকিস্তানে গোয়াদা দিয়ে যেতে চাইছে, ওইখানে মিয়ানমারে কিয়াকফিউ দিয়ে চলে যাচ্ছে, সো ওকে ইন্ডিয়ান ওশান সহ এই জায়গাতেই ধরতে হবে। ইন্ডিয়া চেয়েছিল ঠিক আছে, তুমি তো ওইটা নিয়ে দেখো, ইন্ডিয়ান যে ওশান আছে সেখানে আমার কন্ট্রোলে পুরো থাকবে, কিন্তু আমেরিকা তো শোনে নেই, তা সেপারেট ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে। সো আমেরিকা তার স্বার্থই দেখবে, এটাই নিয়ম। আমরাও আমাদের স্বার্থ দেখবো, ভারত ভারতের স্বার্থ দেখবে। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা রাষ্ট্রের স্বার্থের চাইতে একটা রেজিম যারা ক্ষমতায় আছে, সে ক্ষমতায় টিকে থাকার জন্য তার স্বার্থ দেখার চেষ্টা করছে, এবং সেটা করতে গিয়ে আমাদের কতগুলো ঝুঁকি তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমি রাষ্ট্র তৈরির প্রশ্নে আসি। এটা তো ফ্যাক্ট, মানে চায়নার সাথে ইন্ডিয়ার একটা ইম্পেন্ডিং ওয়ার যদি হয়, চিকেন নেক, মানে ইভেন আমি এই প্রসঙ্গে একটু যোগ করি, একটু ব্রডার ক্যানভাস হতে পারে, ভুটানের সাথে চায়নার কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই, কিন্তু এই দুই দেশ তাদের বর্ডার ডিসপিউট, এর মধ্যে বিশেষ করে একটা জায়গা একবার ইন্ডিয়া চায়না স্ট্যান্ড অফ হয়েছিল, ডোকলাম নিয়ে। সম্ভাবনা তৈরি হচ্ছে, চায়না বলছে তুমি ডোকলাম তো আসলে খুবই হিলি টেরেইন, কিন্তু এটা সুবিধা চায়নার জন্য হচ্ছে, এটা তার চিকেন নেকে আসার পথ সহজ করে দেয়। ও ভুটানকে তার 3 গুণ জমি দিতে চাইছে, যেটা কাল্টিভেবল, তুমি নাও বেটার জমি দিচ্ছি, কিন্তু আমাকে ডোকলাম দাও। তো ওই যুদ্ধে ইন্ডিয়ার এই চিকেন নেকের ঝুঁকি তো আসলে থেকে যাচ্ছে, নাম্বার 1। সো ইন্ডিয়া ওই যে কালাদানের কথা আসলো, দিনের শেষ ওইটা আরেকটা দেশ, এবং ওখানে কেওস তৈরি, বলা হয় যে ইনফ্যাক্ট আপনি এখন কালাদানের যে সমস্যা তৈরি হচ্ছে ওর ওই রাখাইন এবং চীন প্রভিন্স মিলে, সেগুলো তো এখন চাইনিজ বিদ্রোহীদের হাতে। সুতরাং মানে শর্ট বা মিড টার্মে আপনি আসলে ওইটাতে কিছু করতে পারবেন না। সো তাহলে ভারতের অল্টারনেটিভ পথ কি? আপনি বাংলাদেশে বলছেন একটা সরকার করবে, কিন্তু দিনের শেষে একটা টেরিটরি পাওয়া কিন্তু আপনার জন্য সবচেয়ে সিকিউরড। একটা ভয়ঙ্কর সত্য বলি, আমরা অনেকে বুঝে না বুঝে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে খুব সমর্থন করেছি। আমি সরি এভাবে বলার জন্য, আমি অনেক ইন্টেলেকচুয়ালি সাউন্ড মানুষকে এটার পক্ষে সাফাই গাইতে দেখেছি, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর অনেক যুদ্ধ হয়েছে, এক দেশ আরেক দেশ ইনভেট করেছে, কিন্তু একটা ইউরোপের মাটিতে না, কোথাও একটা স্টেট ইনভেট করে তার 20% ভূমি দখল করে অ্যানেক্স করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর হয়নি। আমেরিকা, এবং স্টেজ বাই স্টেজ। আমেরিকা কি করছে?
ধরেন এই দেশ আক্রমণ করেছে, ওই দেশ তার পছন্দের রেজিম বসিয়েছে, সোভিয়েত ইউনিয়নও করেছে, সোভিয়েত ইউনিয়ন ইউরোপের চেকোস্লোভাকিয়া অ্যাটাক করেছে, গিয়ে জাস্ট রেজিমকে চাপ দিয়ে সরিয়ে সে ফিরত চলে আসছে, সে কিন্তু অ্যানেক্স করে নাই। আমরা অনেকে খেয়াল করছি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এই প্রথমবারের মতো রাশিয়া সেটা করছে, রাশিয়া দখল করেছে ভূমি। তো ভূমি দখল করা যাবে না, আমি একটু অন্তত এভাবে বলতে চাই, এই ন্যারেটিভটা এখন আর পৃথিবীতে নেই। এটা খ্রিস্টান হোক বা অন্য কোনো নামে হোক, রাশিয়া ভূমি দখল করছে কি দিয়ে? ডনবাস এরিয়াতে কি আছে? রাশিয়ান স্পিকিং পিপল আছে, তার উপর অত্যাচার হচ্ছে। সে এর আগে জর্জিয়াতে অ্যাটাক করেছিল, জর্জিয়ার দুটো এরিয়া তো এখনো পুরো তার হাতে, আফগাজিয়া আর সাউথ ওসেটিয়া ডিফ্যাক্টো সে কন্ট্রোল করে, যদিও সে এটা অ্যানেক্স করে নাই। মলদোভা ট্রান্সনিস্ট্রিয়া একটা এরিয়া আছে, এটা সে দখল করবে। রাশিয়ান স্পিকিং পিপল আর টর্চার্ড। একই ন্যারেটিভ কি সবসময় শুধু ভাষা তো না, রিলিজিয়ান নিয়ে হতে পারে। সাম রিলিজিয়ান পিপল, সেটা তো হচ্ছে, সেই ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে, ন্যারেটিভ তৈরি হয়ে আছে, এবং সেটা খ্রিস্টান নীতি তো আসলে আপনি সামনে রাখেন। ইসরায়েলও তো তৈরি হয়েছে তো আসলে ধর্মের জন্য না, ইটস অফ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। আপনি ওখানে মিডল ইস্টে আসলে আপনার স্ট্র্যাটেজিক একটা ইম্পর্টেন্সের জন্য একটা স্টেট তৈরি করেছেন। এখানে যে এটা হতে পারে না, ইউ নেভার নো। কারণ আমরা ভারতকে ইনক্রিজিংলি ইম্পিরিয়ালিস্ট, এই যে অখণ্ড ভারতের কথা বলে একটা এনজিও শুধু না, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করেছিলেন, যেটি নিয়ে বাংলাদেশে আমরা অনেক শোরগোল করেছি, যে স্বপ্ন একটাই অখণ্ড ভারত। কোনটা? উনি ওনাদের নতুন পার্লামেন্টে যে ম্যাপ দিয়েছে সেটা ছবি শেয়ার করে ওদের মুখ্যমন্ত্রীরা বলছেন। সুতরাং এই কথাগুলো কিন্তু মাঠে ছেড়ে দেওয়া আছে, অখণ্ড হোক না হোক, তার স্ট্র্যাটেজিক, তার চিকেন নেকের ওই জায়গাটা চিকন, সো বাংলাদেশের মাথার দিকের একটা অংশ অথবা এদিকে একটা অল্টারনেটিভ, হু নোজ। কিছু যোগ করবেন আপনি এই জায়গায়? না, আমি বাট এর চাইতে যে প্রসঙ্গটা এখন আলোচনার মধ্যে, আমরা জেনারেল আজিজের প্রসঙ্গটা আলোচনা করলাম, মিস্টার বেনজিরের নামটাও আলোচনার মধ্যে আসলো, এবং আনোয়ারুল আজিম আনার একজন সংসদ সদস্য গিয়ে এই যে ভারতে হত্যাকাণ্ডের শিকার হলেন, এই তিনটে চরিত্র আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণের জন্য, শাসক গোষ্ঠীর জন্য মনে হয়? এবং একই সঙ্গে একই সময়টাতে জেনারেল আজিজের স্যাংশন, একই দিনে ডয়েচে ভেলের রিপোর্ট, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিয়ে একটু বুঝতে চাই আপনারা কীভাবে দেখেন। দেখুন, আমি তো দীর্ঘদিন ধরে 3 দশক ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি দেশে বিদেশে। আমি একটা ডিলেমার মধ্যে পড়ে গেছি, কারণ একটি আসন আপনাকে শূন্য ঘোষণা করতে হবে, আইনগতভাবে আপনি বাধ্য, মৃত্যুজনিত কারণে, বা কেউ যদি পদত্যাগ করেন। এখন একজন লোককে ডিক্লেয়ার যদি করতে চান যে তিনি মৃত, ডেথ সার্টিফিকেট লাগবে। ডেথ সার্টিফিকেটটা কে দেবে? আনার সাহেব তো বাংলাদেশ থেকে পাবেন না সেটা, কারণ উনি তো এখানে মৃত্যুবরণ করেননি, করেছেন ভারতে, এবং খুব ডুবিয়াস একটা সিচুয়েশন। কিন্তু আবার 90 দিনের মধ্যে আপনাকে বাধ্যবাধকতা আছে নির্বাচন আয়োজনটি করে ফেলতে হবে। তো এইটা এমন একটা বক্স অফ প্যান্ডোরা খুলে ফেলতে পারে যে তখন এই বাকি যে আসনগুলো সেগুলোকে এফেক্ট করে ফেলতে পারে। এবং এখানে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, আনারের আলোচনা করতে হলে এটা বলতেই হবে যে 14 দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া, যিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গেই মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে এই সংসদে 80% হচ্ছে স্মাগলার, চোরাকারবারি সদস্য। এখন ধরুন, মানে একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়, একটা ইস্যু সামনে নিয়ে মুখ কেউ যদি খুলে ফেলেন তাহলে নানান রকমের বাণী নিঃসৃত হয়। এখন এটার একটা প্যারালাল অতীতে আমরা খুঁজে পাই। জাতীয় পার্টির অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আমাদেরই প্রতিবেশী কালা ফারুক, তিনি উপজেলা চেয়ারম্যানও ছিলেন ভাঙ্গা এই অঞ্চলে, এবং তাকে সাদা ফারুক 3 টুকরা করে কেটে গাড়ির পেছনের ব্যাগ ডালায় রেখে দিয়েছিল। তো ওটা তো ঘটেছিল বাংলাদেশে আমাদের, এখন তো এটা ঘটেছে আরেক জায়গায়, সেখানে মিস রহমান থেকে শুরু করে নানান রকমের ক্যারেক্টার। আবার বলা হচ্ছে যে গোটা চারেক ব্যক্তি, মার্কিন একটা সংশ্লিষ্টতাও আছে, কারণ শাহিন সাহেবের নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন নানান রকমের ওয়াইল্ড স্পেকুলেশন আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ইরানের রাষ্ট্রপতি কিংবা পররাষ্ট্রমন্ত্রীর হত হওয়ার সঙ্গে ভারতের একটা যোগাযোগ, এরকমও কিন্তু স্পেকুলেশন এখন দেখা যাচ্ছে।
মানে কোত্থেকে কোথায় গিয়ে শেষ পর্যন্ত আমরা দাঁড়াচ্ছি সেটা ভাববার মতো প্রচুর ফুড ফর থট আমাদের সামনে চলে আসছে। আবার ডিকয় তৈরি করবার চেষ্টাও আছে, যে দৃষ্টিটা ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়া। এখন আপনার কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আমাদের বেনজির মহোদয় তিনি নজিরবিহীন যে কাজটি করেছেন সেটি হচ্ছে তিনি দেশে তার সম্পদ ইনভেস্ট করেছেন, টাকা ইনভেস্ট করেছেন। এই যে কেউ বলছেন না যে দেশের বাইরে তার টাকা যায়নি, সেটা না, কোনো নিশ্চয়তা নেই। ব্যাপক রকম ইনভেস্টমেন্ট যে দেশে, তিনি দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব, সুতরাং এই কারণে তাকে ট্রল করে হয়তো কেউ বলেছেন বিষয়টা। তো এখন যুক্তি তো নানানভাবেই হাজির করা যায়। আমাদের ওই বাকযুদ্ধে জিতবার জন্য নানান রকমের স্টোরি তো আমরা করতেই পারি। এখন এখানে আসলে একটা পার্সপেক্টিভে কিন্তু আগাচ্ছে পরাশক্তি, পলিসি পারসুয়েন্স। এখানে আমি অবাক হব না, আরও বড় বড় এখন যারা দায়িত্বে আছেন এরকমের রুই কাতলা কোট আনকোট, এই 111-এর সময় ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, ডামি মডেল, সেই অর্থে বললাম, এবং খুব স্বল্প সময়ের ব্যবধানেই যদি ফোরফ্রন্টে চলে আসে তখন তো সবাই ব্যাফলড হয়ে যাবে। মানে মনস্তাত্ত্বিক লড়াইয়ের মতো বিষয়টা। এখন যেমন একটা চেষ্টা আছে যে যারা ইতিমধ্যে তকমা পেয়েছেন তাদের সঙ্গে ডিসঅ্যাসোসিয়েট করে ফেললাম। আপনি খেয়াল করে দেখেন, কিন্তু এই যে ডিসঅ্যাসোসিয়েট করে ফেলা, সেটাও তো আবার আরেকটা বার্তা দিচ্ছে যে ধরেন যে নেক্সাসের কথা আমরা বলছি, যে কে কাকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগুলো হয়েছে। উনি যেমন বলছিলেন যে জেনারেল আজিজ তো নিশ্চয়ই এক ধরনের আশ্রয় প্রশ্রয়ের মধ্য থেকে এগুলো করেছেন, বা আবার সেই আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে যে হয়তো তার থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া গেছে। কিন্তু এখন যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায়, তাদের জন্য তো এই বার্তা যে যদি আমি কোনোদিন বিপদে পড়ি আমাকে তো এরা ছুঁড়ে ফেলে দিবে, এরা আমার পাশে দাঁড়াবে না, মানে সেই বার্তাটি তো মানে ইন্টারন্যাশনাল ফোর্সেস ওই বার্তাটাই তো দেওয়ার চেষ্টা করছে। এবং এটা খুব স্বল্প সময়ের ব্যবধানে যদি চটচট করে নানান রকমের রিভিলেশন ঘটে তখন কিন্তু সবাই নড়ে চড়ে বসবে। আপনার তখন মনে হবে না যে সাবেক সচিব মিত্র বাবু আপনার এই সম্পত্তি কিনে এই ঝামেলাটা বাদিয়েছে, এটা তার ব্যাপার, আমরা তো সবাই নিরাপদ। আপনার এখানে একটা রেজিম ট্রাম্বল করে কখন, আপনি যদি এইটা বিশ্বাসযোগ্যভাবে মার্কেটিং এবং প্যাকেজিং করতে পারেন যে ঘরে আগুন লেগেছে, নিস্তার নিয়ে আপনার জাহাজটা যখন ফুটো হয়ে যায় একটা ইঁদুরও পানিতে লাফ দিয়ে পড়ে, জানের মায়া কিন্তু করে না। এবং সেই রকম একটা ক্যাওটিক পরিস্থিতি তৈরি করার জন্যে আপনার যে কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু পরাশক্তি ব্যবহার করতে পারে। রিচার্ড নেফিউ তার যে বইটা লিখেছেন আর্ট অফ স্যাংশন, সেটা আমি খুব গভীর মনোযোগ দিয়ে পড়েছি, যদিও ইরানের কেস স্টাডিটা সেখানে প্রাধান্য পেয়েছে, এবং তিনি গ্লোবাল একটা দায়িত্ব কিন্তু পালন করছেন। মানে তাকে খাটো করে দেখবার সুযোগ নেই। তিনি যখন এসছিলেন আগে পরে আমি প্রচুর কথা বলেছি ওনাকে নিয়ে। অনেকে হয়তো ভেবেছেন যে কলিমুল্লাহ বুধ হয়ে আছে এই বিষয়টা নিয়ে, আমি কিন্তু বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি। সমস্যাটা হচ্ছে এখানে আরেকটু বলি যে বাংলাদেশে নতুন যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে অ্যাম্বাসাডার হিসেবে, তিনিও কিন্তু স্যাংশন এক্সপার্ট, যদিও তিনি কবে আসবেন সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। তিনি কিন্তু অনেকদিন ছিলেন এখানে, ছিলেন, মানে তার জন্য ফ্যামিলিয়ার টেরিটরি, তাকেও বলা হয় যে তিনিও স্যাংশন ডেফিনেটলি। তো সেই জন্যে একটা রিড্রয়িং অফ দ্য ম্যাপ, তারপরে রেজিম চেঞ্জ, অনেক কিছু বিষয় একটার সঙ্গে আর একটা যুক্ত, এবং বড় ক্যানভাসের কিন্তু একটা খেলার মধ্যে আমরা ঢুকে গেছি বুঝে না বুঝে। ডক্টর জাহিদুর রহমান, আমি একটা জিনিস আপনি যেটা বলেছেন যে সরকার আসলে এখন একটা সিরিয়াস ডায়লেমাতে পড়েছে, কিন্তু তারপরও কেন করছে এই কথাটা আমি আগেও বলার চেষ্টা করেছি যে আপনি যখনই কোনো একজন মানুষকে, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই স্পেসিফিক, এখন যিনি আইজিপি আছেন উনি তো প্রথম যে স্যাংশন ছিল সেই স্যাংশনে পার্ট ছিলেন, কিন্তু র্যাবে থাকবার কারণে ওনাকে কিন্তু প্রমোট করা হয়েছে, ওনাকে আইজিপি করা হয়েছে এবং ওনাকে এক্সটেনশনও দেওয়া হয়েছে। এটা একটা খুবই প্রেডিক্টেড বিহেভিয়ার যে ইউ সার্ভড মি, সুতরাং আমি তোমাকে রাখছি, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন জনাব আজিজের উপরে তো হয়েছে, তার উপরে যা বেনজিরের ক্ষেত্রে যা ঘটছে,
এটা ম্যাসিভ ব্যাপার। এবং আমি আপনার সাথে একমত যে আমি উল্টো এভাবে বলি যে দেশেরটা দেখে আমরা অনুমান করতে পারি যে উনি বাইরে কত কি পাঠিয়েছেন, কিন্তু এখন ওনাকে যদি দুদক যেভাবে অ্যাক্টিভ হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা তো আসলে রেজিমের যে মূল জায়গাটা, আমি আরও স্পষ্টভাবে যদি বলি বাংলাদেশের বহু ক্ষেত্রে বাংলাদেশ আসলে একটা মাফিয়া স্টেটের মতো কাজ করছে। এই যে এমপির কথা আলোচনা করলাম, উনি কি করতেন, মানে ওনার জীবনে যা ঘটেছে এটা যদি সত্য হয় মর্মান্তিক কিছু নাই। মিস্টার ওবায়দুল কাদের বলেছেন যে জনপ্রিয়তা দেখে আমরা মনোনয়ন দিয়েছি, এটাকে কি ছিলেন আমাদের দেখার ব্যাপার নাই, মানে তার মানে ব্যাপারটা আমরা খেয়াল করি। এবং তিনবারের এমপি কিন্তু তিনি, এবং তিনটে নির্বাচনই আবার একেবারে প্রতিযোগিতা ছাড়া। কিন্তু ইন্টারপোলের ওনার রেড অ্যালার্ট, আওয়ামী লীগ 9 সালে ক্ষমতায় এসে সরিয়েছে, অন্য মামলা সব সরিয়েছে। তো যেটা বলছিলাম, বাংলাদেশ আসলে একটা ডিফ্যাক্টো মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। এখন না আমরা সামনে এগুলো দেখব। আমি আবারও বলি, যারা বেনজিরের অ্যাকশন নেওয়াটা, সরকার তো বোকা না, এই অ্যাকশন নিয়ে তার কি ঝুঁকি হতে পারে সরকার তো বোঝার কথা, যে ভবিষ্যতে আমাকে এভাবে কেউ সার্ভ করবে না। জনাব বেনজির সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা জায়গায় 3টা সময় দায়িত্বে ছিলেন। 14 সালের নির্বাচনের আগে উনি ঢাকার পুলিশ কমিশনার ছিলেন এবং হেফাজতের যে ক্র্যাকডাউন ওনার নেতৃত্বে হয়েছে। 18 সালের নির্বাচনের সময় উনি র্যাবের ডিজি ছিলেন, প্রত্যেকটা ক্রুশে, এরপর তো আইজিপি হয়েছেন, মানে সবচেয়ে লোভনীয় 3টা পদে উনি ছিলেন এবং সরকারকে সার্ভ করেছেন। এবং এই জনাব বেনজির এবং ক্ষমতায় যখন উনি দায়িত্বে ছিলেন, পজিশনে ছিলেন, ওনার মতো আর কাউকে আমি আসলে ভেবে দেখিনি, ইন আ সেন্স যে ওনার দম্ভ ঠিকরে বেরোতো। তো সেই মানুষটা যদি এই হয় তাহলে আমাকে সার্ভ করবে কে? কিন্তু সরকারকে আবার আমি বলছি এটা করতে হচ্ছে, তাহলে কেন করতে হচ্ছে? দুটো একটা অপশন আমি যদি বলি, ধরুন আমেরিকা এখন চাপ দিচ্ছে তুমি দুর্নীতির বিরুদ্ধে স্টেপস নিচ্ছ কিনা, যে এখানে এত হয়েছে, এবং আমেরিকার চাপের কাছে সরকারের এক ধরনের নতি স্বীকার হতে পারে সরকারের মধ্যেই ক্ল্যাশ লেগে গেছে। স্যার যেটা বলছিলেন যে আপনি তো হবেই, এখন আপনি কতটুকু জায়গা দখল করবেন। এই যে আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগই মাঠে আছে, উপজেলা নির্বাচনে এই পরিস্থিতি হচ্ছে কেন? কারণ এখন আমার দখলে কতটুকু থাকবে, এবং আমি যেহেতু এখানে আর কোনো ম্যান্ডেটের প্রশ্নে বল প্রয়োগ, সুতরাং আমি বল প্রয়োগ করছি। সুতরাং আমরা কি এভাবে বলতে পারি যে যারা বেনজির ক্ষমতার কোনো গুরুত্বপূর্ণ রেড লাইন ক্রস করেছেন, সো তার বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপটা রেজিমের জন্য ক্ষতিকর জেনেও রেজিমকে নিতে হচ্ছে? আমি মনে করি সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। সব কিছু যদি মিলিয়ে আমি এটাকে একটা সিরিয়াস অস্থিরতার লক্ষণ বলে ধরবো, এবং আমি স্যারের সাথে একমত, আরও 2-1টা স্টেপ, এবং যদি ডাইমেনশনটা আরেকটু বড় হয়, এমন কেউ যিনি আসলে, যেমন ধরুন জনাব আজিজকে নিয়ে আলোচনা হয়েছে, তার বিরুদ্ধে ডকুমেন্টারি তৈরি হয়েছে, র্যাব নিয়ে দীর্ঘদিন থেকে বছরের পর বছর আমাদের সেই বিখ্যাত 12টা মানবাধিকার সংস্থা প্রতি বছর হিউম্যান রাইটস ডেতে তারা স্টেটমেন্ট দিত, তো ওইটার স্যাংশনটাও আমরা ধারণা করতে পারি। কিন্তু যে বললাম করাপশন হলো আমাদের প্রেডিকশনের বাইরে কেউ একজন, যাকে আমরা অ্যাপারেন্টলি মনে করি না, হ্যাঁ রেজিমের সাথে কোনোভাবে যুক্ত আছে, সেগুলো যদি হয় তাহলে আসলে রেজিম খুব সিরিয়াসলি ডিস্টেবিলাইজড হতে পারে। আমি একটা জিনিস মনে করি, এরকম রেজিম ক্ষমতায় থাকে আসলে কনফিডেন্সের জন্য। আমরা পারি, এই কনফিডেন্সটা না যেদিন ভেঙে যায় তখন হয় কি, পুরো যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আসলে আর টিকে থাকে, এটা খুব দ্রুত হুড়মুড় করে ভেঙে যায়। এটাই নিয়ম। আমরা প্রচুর এই ধরনের রেজিমকে পতনের সময় দেখেছি। একবারে সেই আরব স্প্রিং যে শুরু হয়েছিল তিউনিসিয়াতে, বেন আলী, আমরা অনেকে জানি না, মানে বুয়াজিজি গায়ে আগুন দিয়েছে 17 ডিসেম্বর, ইফ আই এম নট রং। বুয়াজিজি মারা গেছে 6 জানুয়ারি, 16-17 দিন পরে। এর মধ্যে মারা গেছে, তারতেও কিছু হয় নাই, ডেড বডি গেছে এলাকায়, সেখানে গেল, সেখানে গিয়ে একটু লোকজন এক্সাইটেড হলো, একটু শোরগোল হলো, ওইটা আস্তে আস্তে শেষে তিউনিসে আসলো, খুব দ্রুত, মানে বেনামির মতো একটা মানুষ এত দ্রুত হুড়মুড় করে পড়ে যাবে কেউ ভাবে নাই। কেন পড়ে গেল? কারণ তাকে যারা সাপোর্ট করছিল সব কিছু মিলে, তারা যখন বুঝলো যে না পরিস্থিতি ভালো না, কেওস যখন তৈরি হয়, ওটা আর ম্যানেজ করে রাখা যায় না। আর আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি, আমি এটা অনেক জায়গায় বলছি, এই মুহূর্তে বাংলাদেশে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। এটা আমরা উপজেলা নির্বাচনে দেখলাম, যখন প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে বারবার বলা হলো যে স্বজনদেরকে নির্বাচনে রাখা যাবে না। এটা কিন্তু কেউ কেউ বলেন যে এটা কৌশল না, সরি, আপনি যখন প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে বলছেন এবং মন্ত্রীরা এমপিরা যখন, না, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, গণতান্ত্রিক সরকার হলে কথা শুনছে না, ওটা কিন্তু পরবর্তীতে রিডিফাইন করতে হয়েছে, পরিবার, হ্যাঁ রিডিফাইন করতে, যে স্পাউস এবং পুত্রকন্যা, সেটাও আটকানো যায়নি, না না, ওইটাতে কনফাইন করার চেষ্টা হয়েছে। 10 জন ছিল, তারপর উনি যখন বলছেন তখনও 10 জন ওখানে রয়ে গেছে।
আপনি কিন্তু এরকম রেজিমে, গণতান্ত্রিক রেজিম হলে প্রাইম মিনিস্টার বলেছে শুনি নাই গণতান্ত্রিক, কিন্তু এরকম রেজিমে আসলে টিকে থাকে কিভাবে? একজন অমনিপটেন্ট লিডার আছেন, ক্যান ম্যানেজ এভরিথিং। সো এই ন্যারেটিভটা এখন আসলে আর কাজ করছে বলে আমি মনে করি না। বহু জায়গায় চেষ্টা করেছেন সরাতে, গত নির্বাচনে চেষ্টা করেছেন, মারামারি ঠেকিয়ে রাখতে হয় নাই। এখন বিভিন্ন জায়গায় কতগুলো আলাদা আলাদা ক্ল্যান তৈরি হয়েছে। একটা লোকাল এমপি, লোকাল প্রশাসন, লোকাল পুলিশ নিয়ে তিনি ওখানে একটা মিনি নেক্সাস তৈরি করছেন, যেখানে উনি সর্বেসর্বা। এইরকম পরিস্থিতি হচ্ছে। সো একটা কেওটিক সিচুয়েশন, সাথে যদি আরও দু একটা আনপ্রেডিক্টেবল ধরনের আমেরিকান স্যাংশন, বললাম যে ধরুন বিজনেসম্যান, ধরুন প্রশাসনের কেউ, তাহলে কি অবস্থা খুব সিরিয়াস। আপনি সেটা প্রেডিক্ট করছেন, মানে ধারণা করছেন করাপশন হওয়ার কারণে, যে করাপশনে তো যে কেউ হতে। আপনার কি ধারণা ভারতের নির্বাচন 4 জন, আর 4 জন তো ফলাফল বেশি সময় নেই, বাট আপনি কি মনে করেন যে ভারত একটা নতুন সরকার সেটেল করার পরে এই হয়তো একই সরকারের ধারাবাহিকতা থাকবে, বাংলাদেশের জন্য পরিস্থিতিটা বা বাংলাদেশ নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান বা ভারতীয় নীতিতে কোনো রকমের পরিবর্তন? যদি এই রেজিম থাকে আমি খুব বেশি আলাদা কিছু প্রেডিক্ট করি না, তবে একটা ডিফারেন্স হয়তো নিশ্চিতভাবে হবে, এটা নিয়ে সবাই এখন একমত। তাদের বিজেপি 370 আর জোটগতভাবে 405 হচ্ছে না, এটা সবাই বোঝে। কিন্তু গতবারের বিজেপি 303 আর জোটের 353 হচ্ছে না, এটা মোটামুটি সবাই মানছেন। দু একজন বলছেন হবে, কিন্তু এটা মানছেন। সো আগের তুলনায় যে প্রতাপ ছিল, মোদি ম্যাজিক, যারা বিজেপির পক্ষেও কথা বলছেন যে মোদি ম্যাজিক কাজ করছে না, মানছেন। সো যে সরকারটা আসছে, সেই সরকারটা এটার মতো এত দাপুটে সরকার হয়তো হবে না। কিন্তু আমি যদি না হয়ে থাকে, এখানে একটা কন্ডিশন আমি যোগ করতে চাই, যদি আমেরিকাতে জো বাইডেন রি-ইলেক্টেড হন, মানে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, তাহলে আখেরে ভারতের জন্য ক্ষতি হবে। কিন্তু অনেকগুলো পলিসির ক্ষেত্রে যারা মোদি, তার সাথে একটা পার্সোনাল কেমিস্ট্রি আছে। ট্রাম্পের কিন্তু পুতিনের সাথে পার্সোনাল কেমিস্ট্রি আছে। মোদি ট্রাম্পের জন্য ভোট চেয়েছিলেন, আনপ্রেসিডেন্টেড ঘটনা। সো ওই কেমিস্ট্রির কারণে হয়তো তারা বাংলাদেশে তার ভারতের পলিসি যেটা আছে সেটা ধরে রাখতে পারবেন। আর যদি বাইডেন আসে এবং বিজেপি যদি অনেক তুলনামূলকভাবে অনেক দুর্বল সরকার হয়, তাহলে আমেরিকান পলিসি আরো স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে। আমি অনেকদিন আগে আপনার শোতে বলেছি 2025-এর পরে যে অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখেছি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সে অ্যারেঞ্জমেন্টটা থাকবে না। রিড্রয়িং অফ দ্য ম্যাপ ইনএভিটেবল, এবং সেটা সম্ভবত আমাদের এখান থেকেই শুরু হবে। দর্শক অনুষ্ঠানের শেষ একটা পার্ট একটু যোগ করে দেই, সেটা হচ্ছে যত পলিসি আছে আমাদের কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস ইজ লুমিং, মানে এটা খুব বেশি দিন নাই। সুতরাং বাংলাদেশের পলিসি বা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওটাও হাজির হচ্ছে। ইকোনমিক ফ্যাক্টরটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুর রহমান এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা রকমের আশঙ্কা ব্যক্ত করেছেন। ম্যাপের রিড্রয়িংয়ের কথা আলোচনা করেছেন, বিপদ কাটছে না সেটা বলছেন, জাল ছোট হয়ে আসছে সেটা বলছেন, অনেক কিছুর উপরে নির্ভর করবে অনেক কিছু সেটাও বলছেন। তবে ধীরে ধীরে, এবং এই যে জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আনোয়ারুল আজিম আনার, তাদের বিষয়গুলো যেভাবে সামনে এসছে এবং ডয়েচে ভেলে সহ অন্যদের রিপোর্টগুলো যেভাবে সামনে আসছে, আন্তর্জাতিকভাবে যে একটা চাপের মধ্যে বাংলাদেশ আছে, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। এবং এখান থেকে বাংলাদেশের পক্ষে বেরোনো খুব যে সহজ হবে সেটাও ওনারা অন্তত মনে করছেন না, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এবং যেটা একটা প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের সংকট আরও গভীরতর করবার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক সংকটটা। কিন্তু আমরা কেউই সংকট গভীর হোক সেটা চাই না, আমরা চাই সবার শুভবুদ্ধির উদয় হোক এবং যেভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলা দরকার সেভাবে এই দেশটা চলুক। তাহলে আমার ধারণা, এবং আমি বিশ্বাস করি যে আমার অতিথিরাও একমত হবেন, যে অন্তত অনেক সংকটের সমাধান সহজতর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।